আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে কলকাতা পুলিশের অ্যান্সার কিতে 4টি প্রশ্নের উত্তর ভুল দেওয়া হয়েছে এবং আরও 5টি প্রশ্ন তোমরা চাইলে অবজেকশন করতে পারো। মোট 9টি প্রশ্ন তোমরা অবজেকশন করতে পারো জানিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আমি 11টি প্রশ্ন রেফারেন্স সহ আলোচনা করব এবং এই 11টি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন তোমরা অবজেকশন করতে পারবে এবং কতগুলো প্রশ্নের উত্তর চেঞ্জ হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। সব থেকে বেশি যে দুটি প্রশ্ন নিয়ে সবার মধ্যে সমস্যা সেটা হচ্ছে 65-এর রিজনিংটা এবং তারপরে হচ্ছে কোডিং সাবস্টিটিউশনের যেটা দুধের রং দিয়ে দেওয়া হয়েছিল সেইটা নিয়ে। তো আজকে পুরোটাই আমি ডিটেলসে আলোচনা করব। প্রথমে আলোচনা করি 65-এর রিজনিং নিয়ে। তো আগের ভিডিওতে আমি এই প্রবলেমটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। তো প্রথমেই দেখো যে হ্যাচ নিয়ে কিন্তু সিরিজটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা ঠিক জায়গাতেই আছে। এবং দ্বিতীয় সিরিজটার কথা যদি বলি তাহলে দেখতে পাচ্ছ যে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরেছে এবং প্রত্যেকটা কভার থেকেছে, দুবার স্টে হয়েছে এবং তারপরে চেঞ্জ হয়েছে, তার জন্য সেই হিসাবে ওর ঠিক জায়গাতেই আছে। এবং তৃতীয় সিরিজটার দিকে লক্ষ্য করে দেখো যেখানে কিন্তু ও একবার স্টে থেকেছে এবং তারপরে পরে চেঞ্জ হয়ে গেছে। এবং ত্রিভুজটা দেখতে পাচ্ছ দুবার স্টে হয়েছে, দুবার স্টে হওয়ার পর চেঞ্জ হয়েছে। অতএব সি এখন 3বার স্টে হবে এবং 3বারের পর চেঞ্জ হবে, তার জন্য সি হবে। এখানে কোনো ক্রস চিহ্ন বা নতুন কোনো সিম্বল আসবে না, ঠিক আছে। এবং সেটাই আমি এখানে ডিটেলসে লিখেও দিয়েছি যে 3 নম্বর সিরিজে ও একবার স্টে হচ্ছে, ত্রিভুজ দুবার স্টে হবে এবং সি 3বার স্টে হবে, ঠিক আছে। দেয়ারফর দ্য রাইট ফিগার ইজ এটা অ্যান্সার। তো যারা এই ফিগারটা অ্যান্সার করেছো তারা চাইলে এটা অবজেকশন করতে পারো, আশা করছি এটা উত্তর চেঞ্জ হবে। তারপর দেখো 69 রিজনিং। এই রিজনিংয়ে দেখো যে এই যে ফিগারটা, এই ফিগারটা যদি এই জায়গায় খুঁজতে চাও তো দেখতে পাচ্ছ যে পুরোপুরি মিলছে না। তো এই ফিগারের মধ্যে কিন্তু পুরোপুরি এই ফিগারটা মিলছে না, এটা একটু বেঁকে আছে। তাহলে অতএব পিআরবি যেটা নিয়েছে সেটা কিন্তু অবশ্যই ভুল নিয়েছে। এখন মেন প্রশ্নপত্রতে যাচ্ছি। তো প্রশ্নপত্রে দেখো যে অপশান এতে যে ফিগারটা দেওয়া আছে সেটাও কিন্তু পুরোপুরি মিলছে না, এটা একটু ওপরে উঠতে হতো, তবে বলতাম যে হ্যাঁ এটা মিল খাচ্ছে। অতএব দেখতে পাচ্ছ যে 4টে ফিগারের মধ্যে কোনোটাতেই কিন্তু এই ফিগারটিকে দেখতে পাওয়া যাচ্ছে না। অতএব আমার মনে হচ্ছে এই প্রশ্নটা বাদ যেতে পারে, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু বাদ যেতে পারে, সবাই অবজেকশন করবে, আশা করছি এই প্রশ্নটা বাদই যাবে, কোনোটাই সঠিক বলা যেতে পারে না। তারপর দেখো 24 নম্বরের জিকে, বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? এটা নাইট্রাস অক্সাইড পিআরবি নিয়েছে, অবশ্যই এটা ভুল উত্তর নিয়েছে, এটা হতেই পারে না। তো এটার জন্য আমি অবশ্যই বলেছিলাম যে প্রথমত হচ্ছে NO, এটাই বেশি রাইট, নাইট্রিক অক্সাইড, এবং এর পরে পরে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটাকেও সঠিক বলা যেতে পারে। তো রেফারেন্স দেখো, তো এখানে দেখো বলেছে বজ্রপাতের সময় আকাশে যখন বিদ্যুৎ ক্ষরণ হয় তখন প্রচণ্ড তাপে বায়ুর নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করে এবং উৎপন্ন NO গ্যাস শীতল অবস্থায় বায়ুর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তো পিআরবি এটা নিয়েছে, সেটা তো কোনো মতেই হতে পারে না। এখন হচ্ছে প্রশ্ন যে NO রাইট না NO2 রাইট। তো NO তো অবশ্যই রাইট দেখতেই পাচ্ছি, এখন NO2 রাইট হবে কিনা সেটাই ব্যাপার। তো এখানে বিক্রিয়াটি দেখো যে NO2 এবং O2 বিক্রিয়া করছে বিদ্যুৎ ক্ষরণ এবং 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তৈরি করছে NO তৈরি করছে, এবং তার পরে পরে তৎক্ষণাৎ কী করছে NO এবং O2 বিক্রিয়া করছে শীতল অবস্থায় এবং তৈরি করছে 2NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছে। তাহলে বিদ্যুৎ ক্ষরণের সময় অবশ্যই প্রথমত বলবো যে নাইট্রিক অক্সাইডটাই বেশি রাইট, এবং যেহেতু তৎক্ষণাৎই তৈরি করছে তার জন্য NO2কেও অবশ্যই বলা যেতে পারে। এখন পিআরবি কোনটাকে সঠিক নেবে সেটাই ব্যাপার। তো এটা উত্তর অবশ্যই চেঞ্জ হবে, যেটা নাইট্রাস অক্সাইড বলা আছে সেটা অবশ্যই বাদ যাবে। NOর চান্স বেশি, এটা রাখার চান্স বেশি, এবং যেহেতু তৎক্ষণাৎ NO2 তৈরি হচ্ছে তার জন্য NO2কেও বলা যেতে পারে। তখন পিআরবি যেটা সঠিক মনে করবে সেটাই উত্তর নেবে, ঠিক আছে। আমার মতে এই NOটাকেই রাখতে চলেছে। তারপর দেখো 53 রিজনিং, যেটাকে বলে কোডিং এর সাবস্টিটিউশন। তো এই ধরনের রিজনিং দু রকমের টাইপ হয়, একটা হচ্ছে মিনস দিয়ে এবং একটা হচ্ছে কল্ড দিয়ে। তো কল্ড বলার ক্ষেত্রে যেটা বলে সেটার পরেরটাই হয়, যেখানে দুধের রং সাদা, তাহলে সাদা বলতে কি বোঝায়? হলুদ বোঝায়। কল্ড বললে সেটা অ্যান্সার হয়, এবং মিনস বললে আগেরটা উত্তর হয়, মানে সবুজ মানে সাদা, তাহলে সেখানে সবুজ উত্তর হয়। এই রুলসটা কিন্তু 4-5 বছর আগে এই রুলসটা ছিল, কিন্তু এখন বর্তমানে এটা কিন্তু টাটা গুড বাই হয়ে গেছে। এখন রিসেন্ট যদি ব্যাংকিং বলো বা এসএসসির প্রশ্ন বলো সেক্ষেত্রে কিন্তু মিনস এবং কল দুটোর ক্ষেত্রে কিন্তু একই অর্থ বোঝানো হয়, ঠিক আছে। কিছু কিছু বইয়ে বা হয়তো 10% জায়গাতে তুমি দেখতে পাবে যে মিনস বলতে আগেরটাকে বোঝানো হয়, এরকম জায়গা তোমরা দেখতে পাবে। তো বর্তমানে কিন্তু এসএসসি বলো বা ব্যাংকে বলো, যে কোনো জায়গাতেই বলো, দুটোতেই কিন্তু একই উত্তর ধরা হয়, ঠিক আছে। তো এই সাপেক্ষে তোমাদের আমি দুটো রেফারেন্স দেখাচ্ছি। তো প্রথমত এটা কিন্তু আমি AI থেকেই পেয়েছি।
বলেছে ইন দিস টাইপ অফ এসএসসি সিজিএল কোডিং কোশ্চেন ইউ ফাইন্ড দ্য ন্যাচারাল কালার হোয়াইট অ্যান্ড দেন অ্যাপ্লাই দ্য গিভেন কোড সিন্স হোয়াইট মিনস ইয়েলো দ্য কালার অফ মিল্ক ইজ ইয়েলো নট গ্রিন অ্যাজ সাম ভেরিয়েশন মাইট সাজেস্ট। বলছে কিছু কিছু জায়গাতে সাজেস্ট করে যে গ্রিন উত্তর, কিন্তু সেটা কিন্তু গ্রিন আর হবে না। এসএসসির প্রশ্নটা কিন্তু এখন দুটোকেই একই অর্থেই বোঝায়। 2020 সালের যদি কনস্টেবলের প্রশ্নপত্র দেখো, সেখানেও কিন্তু দেখো রক্তের রং লাল এবং রেড মানে ভায়োলেট, সেক্ষেত্রে কিন্তু ভায়োলেট উত্তরটাই নিয়েছে। এবং তোমরা যদি সুবির দাসের বই দেখো, সেক্ষেত্রেও কিন্তু দেখো যে পরিষ্কার আকাশের রং নীল এবং নীল মানে কি সবুজ, অতএব উত্তর সবুজে কিন্তু নিয়েছে। তো এটার সাপেক্ষে একটা তোমাদের এসএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ইউটিউবের ভিডিওর রেফারেন্স দিয়ে দেখাচ্ছি। अब हम ढूंढेंगे मृदा को क्या कहा गया। तो मृदा का अर्थ है सफेद, तो इसीलिए राइट आंसर हमारा सफेद बी उत्तर है। ये एसएससी का क्वेश्चन पूछा हुआ है, आप इसमें चिंता ना करें, ये प्रीवियस ईयर क्वेश्चन जो है मैंने उठाया हुआ है। अब चलो इसमें हम लोग टाइप 2 भी देख लेते हैं। जैसे मतलब अगर ये मान लो सफेद ना होता ऑप्शन में, फिर देखो कह रहे हैं पौधा किसमें उगता है, तो पौधा देखो दूध का अर्थ है मृदा, दूध का अर्थ मृदा है, तो मृदा किसका अर्थ है दूध का, तो देखो ऑप्शन में दूध है ही नहीं, इसीलिए आयोग ने वो ऑप्शन ही हटा दिया, इसीलिए बी राइट आंसर यहाँ पर रखा। तो आप इसीलिए मैं कह रहा हूँ ज्यादा प्रायोरिटी आप इसको दो कि मृदा का अर्थ क्या है, मतलब जो आपको देखना है उसका मतलब क्या है। তার মানে তোমরা এসএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা দেখতে পেলে যে দুধের রং যদি সাদা হয়, যদি মিনস হিসাবে তুমি সবুজটাকে খুঁজতে চাও, তো এসএসসি কিন্তু অপশানে সবুজই রাখেনি। তার মানে বোঝা যাচ্ছে যে মিনস বলুক বা কল বলুক, মানে বলুক বা বলা হয় বলুক, যাই বলুক না কেন, দুধের রং সাদা, অতএব সাদা মানে হলুদই উত্তর হবে। এবং তোমাকে দেখালাম যে এটা কিন্তু কনস্টেবলের 2020 সালের প্রশ্নপত্রতে উত্তর এটাই নিয়েছে। যেহেতু পিআরবি মেন্সটাকে ধরে নিয়েছে, তোমাকে ভালো রকম রেফারেন্স দিয়ে এটা অবজেকশন জানাতে হবে, পিআরবিকে এটা বোঝাতে হবে যে এই লজিক এখন আর খাটে না, মেন্স কল বলতে একই বোঝায়, এটা তোমাকে ভালো রেফারেন্স দিয়ে বোঝাতে হবে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুলে হোক বা ভালো রকম একটা ল্যাঙ্গুয়েজ লিখে তোমাকে এটা পিআরবিকে বোঝাতে হবে, তবে কিন্তু এটা উত্তর পিআরবি চেঞ্জ করবে। নইলে মিনস কলের লজিক দিয়ে মিনস বলতে আগেরটাকে বোঝায়, সেই লজিক দিয়ে উত্তর কিন্তু চেঞ্জ করবে না। ঠিক আছে, এটা নিয়ে অবশ্যই ভালোভাবে রেফারেন্স দেবে। আমিও চেষ্টা করব রবিবারের মধ্যে তোমাদের এটা দেওয়ার, আমিও একটু চেষ্টা করছি, খোঁজার চেষ্টা করছি তোমাদের ভালোভাবে রেফারেন্সটা তৈরি করার। এরপরে আসবো 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি অধাতু, পিআরবি উত্তর নিয়েছে বোরন। এটা আমি জানিয়েছিলাম যে বোরনের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্ম থাকায় বোরন কিন্তু ধাতু কল্প বলা হয়, অধাতু বলা যায় না। এখন রেফারেন্স দেখো, তো এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ, যে চার্টের নীল কালার যেগুলো আছে সেগুলোকে ধাতু ইন্ডিকেট করা হয়, মানে এর মধ্যে ধাতুর বৈশিষ্ট্য আছে, একমাত্র ব্যতিক্রম হচ্ছে এখানে হাইড্রোজেন। এবং যেগুলো হলুদ কালার দিয়ে আছে সেগুলো কিন্তু অধাতু। ঠিক আছে, এবং এই যে মধ্যে দেখতে পাচ্ছ এই কালার দিয়ে, এই কালারগুলো দিয়ে সবগুলো বোঝায় ধাতু কল্প, মানে এদের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের ধর্মই বর্তমান। দেখতে পাচ্ছ প্রথমে দেওয়া আছে বি, বি মানে বোরন। ঠিক আছে, এবং এই চার্টের ডিটেলসটা এখানে লেখা আছে। ঠিক আছে, এগুলো ডিটেলসে আলোচনা করলাম না। এবং এখানেও দেখো লেখা আছে যে সো হুইচ ইট ইজ মেটাল অর নন মেটাল, তো বোরন ইজ ক্লাসিফাইড অ্যাজ মেটালয়েড মানে ধাতু কল্প, and that word may sound technical but it simply means boron sits in between zone. ঠিক আছে, it does not behave purely like a metal or non metal. ঠিক আছে, তো 22 নম্বর প্রশ্নতে আমার মনে হয়েছে পিআরবি যদি এটাতে অ্যাটেনশন দেয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এই প্রশ্নটা বাদ যেতে চলেছে। 3 নম্বর প্রশ্ন, এক্স রশ্মি ব্যবহার করা হয় মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে। পিআরবি অবশ্যই সঠিক উত্তর নিয়েছে, কিন্তু এখানে আরও একটি অপশান ছিল যে হার্টের রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রেও সেটাকে তো ভুল বলা যায় না, এটা অবশ্যই সঠিক উত্তর এবং বেটার উত্তর, চাইলে তোমরা ওটাও অবজেকশন করতে পারো। পিআরবি আশা করছি এটাতে উত্তর আর চেঞ্জ করবে না, তোমাদের মনের শান্তির জন্য চাইলে এটা অবজেকশন করতে পারো। পিআরবি যদি মত চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে দুটোকেই উত্তর রাখতে পারে। তো এটার রেফারেন্স আর আমি ডিটেলসে আলোচনা করলাম না। হার্টের প্রাথমিক চিকিৎসার জন্য অবশ্যই এক্স রশ্মি ব্যবহার করা হয়, তোমরা চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারো, সেখানে আমি পিডিএফটা দিয়ে দেবো। তারপর দেখো 9 নম্বরের প্রশ্ন, বিজ্ঞানের একটি শাখা যেটা বলছে আরবোরিকালচার নিচের কোন বিষয়টি নিয়ে চর্চা করে। পিআরবি উত্তর নিয়েছে গাছ ও সবজি চাষ সংক্রান্ত। এখানে আরও একটা অপশান ছিল যেটা হচ্ছে গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত, তো সেটাও অবশ্য রাইট নয়।
গাছের যেটা জীবন এবং পুষ্টি সংক্রান্ত সেটাকেও পুরোপুরি রাইট বলা যায় না, এবং এটা যেটা পিআরবি নিয়েছে গাছ ও সবজি চাষ সংক্রান্ত এটাকেও পুরোপুরি রাইট বলা যায় না। ঠিক আছে, কারণ সবজি চাষের সঙ্গে আরবরিকালচারের কোনো সম্পর্ক নাই। আরবরিকালচারকে যদি বাংলা অর্থে বোঝাও তাহলে বলতে পারো সহজ কথায় বৃক্ষরোপণ রিলেটেড বলতে পারো, বৃক্ষরোপণ রিলেটেড বলতে পারো। আরও সহজ করে বলতে গেলে বলতে পারবো গাছের অ্যাকচুয়ালি পরিচর্যা, গাছের পরিচর্যা। ঠিক আছে, তো আমি কিছু রেফারেন্স দেখো দিচ্ছি। তো এখানে দেখো কি বলা হয়েছে, দ্য স্টাডি অফ আরবরিকালচার ইজ দ্য সায়েন্স অ্যান্ড আর্ট অফ কাল্টিভেটিং, ম্যানেজিং অ্যান্ড মেনটেনিং individual woody plants like trees, shrubs and vines, focusing on their health, beauty and safety in urban and Sundarban landscape। মানে সহজ কথা হচ্ছে গাছ রোপণের সঙ্গে সঙ্গে পরিচর্যা, গাছ রোপণের সঙ্গে পরিচর্যা। এখানে কিন্তু ফরেস্ট রিলেটেড কোনো গাছ হবে না। আরবান এরিয়ায় কোনো সৌন্দর্যের জন্য গার্ডেনিংটাকে বলা যেতে পারে, অবশ্যই গার্ডেনিংটাকে বলা যেতে পারে। এবং আরও একটা রেফারেন্স দেখো দিচ্ছি। তো এখানে দেখো কি বলা হয়েছে, আরবরিকালচার ইজ দ্য সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস অফ কেয়ারিং ফর ইন্ডিভিজুয়াল ট্রিজ, সার্ভ অ্যান্ড উডি প্ল্যান্টস। ঠিক আছে, মানে এখানে কি বলতে চাইছে, কেয়ারিং মানে পরিচর্যাকেই ইন্ডিকেট করছে, পরিচর্যাকেই ইন্ডিকেট করছে। এবং ইট ডিফার্স ফ্রম ফরেস্ট্রি, জঙ্গলের যে গাছ সেই গাছগুলোকে কিন্তু ইন্ডিকেট করছে না। ইটস কমনলি প্র্যাকটিস ইন গার্ডেন্স বলতে পারো, পার্ক বলতে পারো, বা কোনো একটা আরবান শহর অঞ্চলের কোনো গাছকেও এখানে বলা যেতে পারে। তো আরও অনেক দেখো দেখতে পাচ্ছ এখানেও দেওয়া হয়েছে রেফারেন্স। তো মেনলি কিন্তু আরবরিকালচার বলতে গাছের পরিচর্যাকে ইন্ডিকেট করছে, গার্ডেনিংকেও বলা যেতে পারে, শহর অঞ্চলে কোনো গাছের পরিচর্যাকেও বলা যেতে পারে। ঠিক আছে, তো এই যে অপশানে সবজি চাষ বলা হয়েছে, সেই সবজি চাষের জন্য অপশানটাকে আমার সঠিক মনে হচ্ছে না। তো এই প্রশ্নটা নিয়ে তোমরা চাইলে অবজেকশন করতে পারো। আমার মনে হয়েছে এই প্রশ্নটার যদি পিআরবি একটুকু ভেবে থাকে তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু বাদ যেতে পারে। জীবন ও পুষ্টি এটাও অবশ্য হবে না, এবং যেটা উত্তর নিয়েছে পিআরবি গাছ ও সবজি চাষ সংক্রান্ত সেটাও রাইট নয়। ঠিক আছে, অবশ্যই একটু কাছাকাছি বলতে পারো, একটু কাছাকাছি বলতে পারো, কিন্তু পুরোপুরি তো কোনো মতেই রাইট নয়, এবং বাকি দুটো অপশান তো অবশ্যই বাদ। তাহলে তার জন্য বলছি যে এই প্রশ্নটাও কিন্তু বাদ যেতে পারে। তারপর দেখো 48-এর রিজনিং, এটা পিআরবি 625 উত্তর নিয়েছে, অবশ্যই সঠিক উত্তর নিয়েছে। এখানে আরও একটি লজিক ছিল যেটা অনেকে দেখতে বলেছিল আমাকে, যেটা হচ্ছে 73 বাড়ার পরে উত্তর 137 আসছে। তো এই লজিক দিয়ে যেহেতু অপশানে উত্তর আসছে, মিলছে, তার জন্য আমার মনে হয় যে এক্ষেত্রেও কিন্তু নাম্বার দেওয়া উচিত। 625 অবশ্যই রাইট এবং বেটার লজিক এবং অ্যাপ্রোপ্রিয়েট লজিক। কিন্তু একজন ক্যান্ডিডেট 60 মিনিটে 100খানা প্রশ্ন সে অ্যাটেম্প করছে, এবং সে এই 73 বাড়িয়ে দেখতে পেয়েছে 137-এ তার অপশান মিলে গেছে এবং সেটাকেও অ্যান্সার করে নিয়েছে। সে কেন আর বেটার অপশানের দিকে ভাববে? অপশানে 137 না রেখে 138 রাখতে পারতো, তাহলে সেক্ষেত্রে সে তো ভাবতো না এটা নিয়ে। ঠিক আছে, তো আমার মনে হয় এই জায়গাটা নিয়েও চাইলে অবজেকশন করতে পারো। এটা উত্তর চেঞ্জ হওয়ার চান্স খুবই কম, আমি আগেও বলছি এটা উত্তর চেঞ্জ হওয়ার চান্স খুবই কম, কারণ হচ্ছে 625টায় অবশ্যই বেটার এবং অ্যাপ্রোপ্রিয়েট লজিক, এবং এই লজিকটা সেক্ষেত্রে একটু উইক লজিক বলতে পারো, অবশ্যই উইক লজিক। এবং একটা স্টুডেন্ট যে 73 বাড়ানোর পরে যেহেতু উত্তর অপশানে পেয়ে নিয়েছে, তার জন্য সে তো কোনো ভুল করেনি, সে তো উত্তর পেয়েছে, লজিকেই উত্তরটা পেয়েছে, তার তো কোনো ভুল নয়, তাকেও সেই হিসাবে নাম্বারটা দেওয়া উচিত। তো আমি সেটাকে এখানে ডিটেলসে একটু লিখে দিয়েছি, তোমরা চাইলে এটাকে নিয়ে অবজেকশন করতে পারো। যারা 137 উত্তর করেছো তারা এটাকে নিয়ে চাইলে অবজেকশন করতে পারো, উত্তর চেঞ্জ হওয়ার চান্স খুবই কম। তারপরে আসি 49-এর রিজনিং, এটা উত্তর পিআরবি নিয়েছে হর্স, এবং অবশ্যই সঠিক উত্তর নিয়েছে, এবং এটার উত্তর চেঞ্জ হওয়ার চান্স খুবই কম, মানে এটার 99% চান্স উত্তর এটাই রাখবে, কোনো চেঞ্জ হবে না। তো অনেকে জেব্রার জন্য এটা দেখতেও বলেছিলে, তো জেব্রার জন্য চাইলে তোমরা অবশ্যই একটু অবজেকশন করতে পারো, কারণ জেব্রার প্রজাতি কিন্তু ভারতে দেখতে পাওয়া যায় না, ভারতে কোনো জেব্রার প্রজাতিই নাই। ঠিক আছে, এই লজিকটাকে কাজে লাগিয়ে চাইলে তোমরা অবজেকশন এটা করতে পারো। ঠিক আছে, কিছু কিছু চিড়িয়াখানাতে অবশ্যই জেব্রা আছে, সেটা কিন্তু অন্য কোনো দেশ থেকে নিয়ে আসা হয়েছে এবং সেটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। ভারতে কোনো জেব্রার প্রজাতি দেখতে পাওয়া যায় না, বাকিগুলো কিন্তু অবশ্যই আছে। এবং হর্স বেশি রাইট, অবশ্যই রাইট আছে, কারণ হচ্ছে হর্স হচ্ছে একটা গৃহপালিত পশু, বাকিগুলো কিন্তু গৃহপালিত পশু নয়। তার জন্য এটার ক্ষেত্রে উত্তর চেঞ্জ হবে না, 99% চান্স উত্তর এটার চেঞ্জ হবে না, এটাই রাখবে।
তো তোমরা চাইলে এই রেফারেন্সটা ইউজ করতে পারো। জেব্রা, জিরাফ, ক্যাঙ্গারু, শিম্পাঞ্জি এগুলো কিন্তু ভারতীয় পরিবেশের অংশ নয়, মানে ভারতের কোনো এর প্রজাতি নাই। তো আগের ভিডিওতে আমি এই 9টি প্রশ্নের কথাই আগে উল্লেখ করেছিলাম এবং বলেওছিলাম যে 4টি প্রশ্নের উত্তর চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তখন দেখা যাক পিআরবি কি সিদ্ধান্ত নাই। এবং অনেকে কমেন্টে জানিয়েছিলে আরও 2টি প্রশ্ন দেখতে, 98 প্রশ্ন দেখতে এবং আরও একটি প্রশ্ন দেখতে। তো এই 98 প্রশ্নের কিন্তু অবশ্যই একটু বিভ্রান্তি আছে, সেটা নিয়ে এখন আলোচনা করবো। তো 98 প্রশ্নটি দেখো কি বলেছে, যদি কোনো ত্রিভুজের পরিসীমা 52 একক হয়, ওই ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক হবে? প্রতিটির কত হবে? উত্তর পিআরবি নিয়েছে <26। অবশ্য রাইট নিয়েছে, কিন্তু এখানে একটা ভাষাগত সমস্যা অবশ্যই আছে। এই জায়গায় লিখতে হতো ম্যাক্সিমাম পসিবিলিটি, লিখতে হতো ম্যাক্সিমাম পসিবিলিটি। এই জিনিসটা উল্লেখ না থাকার জন্য 4টে যে অপশান আছে 4টে অপশানই কিন্তু হোল্ড হয়ে যাচ্ছে। তো এই জায়গাতে প্রতিটি বাহুর ম্যাক্সিমাম পসিবিলিটি কত হতে পারে বা প্রতিটি বাহুর সর্বোচ্চ সম্ভাবনা কত হতে পারে, এইটা উল্লেখ থাকলে <26টা রাইট বলতাম, ঠিক আছে। তো দেখো আমি রেফারেন্সটা রেডি করেছি। তো এখানে দেখো লিখেছি পিআরবি উত্তর সঠিক নিয়েছে <26, কিন্তু প্রশ্নে ভাষাগত ভুল আছে, যে কারণে প্রতিটি অপশান সঠিক হয়ে যাচ্ছে। তো কি লিখতে হতো? প্রশ্নতে বলা হতো যদি ম্যাক্সিমাম পসিবিলিটি সর্বোচ্চ সম্ভাবনা, সেক্ষেত্রে <26 সঠিক হতো। তো অঙ্কটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হতো? অঙ্কটা অ্যাকচুয়ালি হবে যে ত্রিভুজের পরিসীমা হচ্ছে a + b + c = 52, এটা একটা সমীকরণ আমরা পাচ্ছি। এবং আমরা জানি যে ত্রিভুজের দুটি বাহুর যোগফল, অ্যাকচুয়ালি ছোট দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে অবশ্যই বড় হয়, তবেই সেটি ত্রিভুজ তৈরি করা সম্ভব হয়। তার মানে a + b > c, এটা হওয়ার কথা, ঠিক আছে। এখন ওই 1 নম্বর সমীকরণকে তুমি লিখতে পারো a + b মানে হচ্ছে 52 - c, ঠিক আছে। এই a + bটাই তো গেটার c, তার মানে 52 - c গেটার c, সেটাই এখানে লিখেছি। সেইখান থেকে ইমপ্লাইজ করে দেখিয়েছি যে c <26 হয়, এটাই অবশ্যই রাইট। কিন্তু এটা কি লিখতে হতো প্রশ্নতে? যে ম্যাক্সিমাম পসিবিলিটি লিখতে হতো, ঠিক আছে। এবং সেটা না লেখার কারণে দেখতে পাচ্ছ যে 4টে কেসই আমি আলোচনা করেছি, 4টে অপশানই কিন্তু মিলে যাচ্ছে। তো কেস 1 দেখো কি দেখিয়েছি, 3টে বাহু নিয়েছি, একটা 25, 20, একটা 7, যোগফল কিন্তু 52 আসছে এবং ছোট দুটির যোগফল 27, 25-এর থেকে বেশি, অতএব দুটো ক্রাইটেরিয়া হোল্ড হচ্ছে। কিন্তু এখানে প্রত্যেকটা বাহু কি হলো? এভরি সাইড ইজ <26, মানে একটা অপশান কিন্তু হোল্ড হলো। প্রত্যেকটা বাহু কি হয়েছে? 26-এর থেকে কম হয়েছে। আবার কেস 2তে আবার 3টে বাহু নিয়েছি, একটা হচ্ছে 23, 19, 10, যোগফল 52 আসছে এবং ছোট দুটির যোগফল দেখতে পাচ্ছ 29, 23-এর থেকে বড়, দুটো ক্রাইটেরিয়াই হোল্ড হচ্ছে। এক্ষেত্রে দেখো 3টে বাহুই কিন্তু কি হয়েছে? <24 হয়েছে, অর্থাৎ কেস 2 অপশান বি কিন্তু হোল্ড হয়ে গেল। এবারে কেস 3 আলোচনা করছি। এখানেও 3টে বাহু নিয়েছি, একটা 19, একটা 17, একটা 16, তাহলে a + b + c 52 আসছে এবং দেখতে পাচ্ছ ছোট দুটির যোগফল বড় থেকে বেশি হোল্ড হয়ে যাচ্ছে, অতএব এই জায়গাতে 3টে বাহুই কিন্তু দেখতে পাচ্ছ 20-এর থেকে ছোট নিয়েছি, অতএব <20 হোল্ড হচ্ছে। একরকম কেস 4 নিয়েছি, একটা দিয়েছি, দুটো দিয়েছি 17.5 করে, একটা দিয়েছি 17, যোগ করলে 52 আসছে। তো ছোট দুটোর যোগফল অবশ্যই তৃতীয়র থেকে বড় আসছে, দুটো ক্রাইটেরিয়া হোল্ড হয়ে গেল। এবং এক্ষেত্রে কিন্তু 3টে বাহুই নিয়েছি দেখো 18 থেকে ছোট, তাহলে এই জন্য ওই ম্যাক্সিমাম পসিবিলিটি উল্লেখ না থাকার কারণে 4টে অপশানেই কিন্তু হোল্ড হয়ে যাচ্ছে। অনেকে 70 নম্বরের মিরর ইমেজটি দেখতে বলেছিলে, তো অনেকে বলেছে যে স্যার এখানে দর্পণটা বাঁ দিকে না ডান দিকে উল্লেখ করা নাই। তো এই ধরনের রিজনিংয়ের ক্ষেত্রে আমরা সবসময় ডান দিকেই মিরর আছে এটা ধরে নিই, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আশা করছি কিছু প্রবলেম হবে না, অবজেকশন করে কোনো চেঞ্জ হবে না, এটা করে কোনো লাভ নাই, ঠিক আছে। তো চাইলে করতে পারো, কোনো ব্যাপার নয়, তোমার মনে শান্তির জন্য করতে পারো, কারণ তোমাকে তো কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না, শুধু একটা গুগল ফর্ম ফিল আপ করতে হবে। তো এবারে কিন্তু অবশ্যই কোনো মেল করতে হবে না, তোমরা কিন্তু গুগল ফর্ম ফিল আপ করবে। তো তোমরা পিআরবির ওয়েবসাইটে চলে যাবে, সেখানে দেখতে পাবে গুগল ফর্ম দেওয়া থাকবে, সেই গুগল ফর্মে কিন্তু তোমরা জানাবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা করে অবজেকশন হবে।